সুপ্রিয় দশম শ্রেণীর মানবিক বিভাগের মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। বেশ কয়েকদিন পরে তোমাদের সাথে আবার আমি কৃষ্ণ স্যার, কোটচাঁদপুর সেকেন্ডারি গার্লস স্কুল অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের বিজ্ঞান ক্লাস নেওয়ার সৌভাগ্য হয়েছে। বেশ কিছুদিন পর তোমাদের সাথে দেখা হয়, আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা গতদিন বিজ্ঞান ক্লাস নিয়েছিলাম। সেই বিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে আমি অ্যাসিড সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করেছিলাম। আর অ্যাসিড সম্পর্কে আর একটু আলোচনা আমাদের রয়ে গেছে। এটা আমাদের সপ্তম অধ্যায়ের অ্যাসিড বা অম্ল, যেটাকে বলা হয় অম্ল বা অ্যাসিড। আর তারপরে এসে যায় ক্ষার, ক্ষারের সাথে আছে ক্ষারক, ক্ষারকের পরে লবণ। এই অম্ল, ক্ষার, ক্ষারক আর লবণ এ নিয়ে এই অধ্যায়ে সম্পূর্ণ আলোচনা রয়ে গেছে। সেই আলোচনার প্রথম অংশ হিসাবে তোমাদের সাথে আলোচনা করেছিলাম অ্যাসিড সম্পর্কে। তো সেই অ্যাসিড সম্পর্কে আলোচনা করতে গিয়ে যতটুকু বাকি রয়ে গেছিল সেই আলোচনাটুকু তোমাদের আজকে রাখবো। যেমন আমরা নিয়মিত খাদ্য খেয়ে আমরা বেঁচে থাকি। আমরা যদি খাদ্য না খাই তাহলে নিশ্চয়ই আমরা শক্তি পাবো না, আর শক্তি না পেলে আমরা বেঁচেও থাকবো না। অর্থাৎ বেঁচে থাকার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো আমাদের খাদ্য। আর এই খাদ্য খেতে গিয়ে আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হই আমরা। সেই সমস্যাটা কি? আমরা কিন্তু আমাদের ভিতরে গ্যাস ফর্ম করে, আমরা বলি গ্যাস, অর্থাৎ অ্যাসিডিটি হয় আমাদের। অ্যাসিডিটিটা আমাদের কিভাবে আমাদের দেহে, মানব দেহে অ্যাসিডিটিটা আসে এবং সেই অ্যাসিডিটিটা কিভাবে আমরা অ্যাসিডিটি থেকে কিভাবে রেহাই পেতে পারি সে সম্পর্কে তোমাদের আজকে আলোচনা রেখে তারপরে তোমাদের সাথে ক্ষার এবং ক্ষারক, তার সাথে লবণেরও কিছু আলোচনা রেখে আজকে আমরা এই অধ্যায় থেকে বিদায় নিব। তো সে আলোকে তোমাদের সাথে আমি তোমাদের সাথে যে আলোচনাটা করি সে আলোচনাটা আমরা দেখি আলোচনা করব। অ্যাসিডিটি, পাকস্থলীতে যে অ্যাসিডিটি হয় সেই অ্যাসিডিটি সম্পর্কে তোমাদের একটা আলোচনা রাখি। অ্যাসিডিটিতে আলোচনা করতে গিয়ে আমরা একটা চার্ট ব্যবহার করছি। সেই চার্টটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে সেই চার্ট সম্পর্কে আমরা একটু বলি যে অ্যাসিডিটিতে আমাদের কিভাবে পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ হয়ে দাঁড়ায় এবং তার থেকে আমরা কিভাবে মুক্ত পেতে পারি বা রেহাই পেতে পারি সে সম্পর্কে একটু আলোচনা করি। যেমন পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য আমাদের সবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয় এবং সেটি নিজ থেকে আমাদের পাকস্থলীতে তৈরি হয়। অর্থাৎ আমরা যে খাদ্য খাই সেই খাদ্য থেকে আমাদের ভিতরে একটা অ্যাসিড তৈরি হয়। সেই অ্যাসিডের নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা এবার বলতে পারি কোনো কারণে যদি এই অ্যাসিডের মাত্রা যদি বেড়ে যায়, শরীরে যতটুকু দরকার তার থেকে যদি বেড়ে যায়,
তাহলে তখন সেই অবস্থাকে আমরা বলি পাকস্থলীতে আমাদের অ্যাসিডিটি হয়েছে। এবার অ্যাসিডিটি কিভাবে বাড়ে মানব দেহে আমরা এটা দেখি। অ্যাসিডিটি বাড়ে নানা কারণে, পাকস্থলীতে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে, যার মধ্যে অন্যতম হচ্ছে হলো খাদ্যদ্রব্য। আমি যে কথা আগেই বলেছিলাম যে খাদ্য আমাদেরকে যেমন বাঁচিয়ে রাখে, সেরকম খাদ্য আমাদেরকে শরীরের প্রচন্ড ক্ষতিও করে থাকে। তাহলে আমরা যেসব পানীয় বা ফলের রস পান করি তা প্রায় সবই অ্যাসিডীয় বা অম্লীয় সেটা। এবার এসব খাদ্য বেশি মাত্রায় যদি আমরা খালি পেটে খেয়ে ফেলি তাহলে অ্যাসিডিটির সৃষ্টি হয়। বেশি যেমন ভাজা, তেলযুক্ত এবং চর্বিযুক্ত খাবার উপরে পাকস্থলীতে অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞ এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছে, এই বিশেষজ্ঞদের যে দেওয়া তথ্য অনুযায়ী আমরা জানি যে পেঁয়াজ, রসুন, মরিচ এবং অন্যান্য অতিরিক্ত মশলা দেওয়া খাবার, চকলেট, এগুলো অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। এগুলো আমরা দেখতে পেলাম যে এগুলো আমাদের খাদ্যে, আমরা খাদ্য খাই, সেই খাদ্যটা আমাদের কি হয়, আমাদের শরীরে অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। খাদ্য ছাড়াও আরো কিছু কারণে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে, সেটা আবার কি আমরা দেখি। যেমন এর মধ্যে একটি হলো দুশ্চিন্তা। আমরা যখন দুশ্চিন্তা করি, দুশ্চিন্তার সময়ও আমরা দেখি যে আমরা অনেক কাজে আমরা হতাশা হয়ে পড়ি। হতাশা হয়ে পড়ার কারণে আমরা কিন্তু দুশ্চিন্তায় ভুগি। আর যখন দুশ্চিন্তায় ভুগি তখন নিয়মিত সময় মতো আমরা খাবার খাই না। আবার কি হয়, প্রয়োজন মাফিক যে ঘুমটা হয় সেটাও কিন্তু আমাদের হয় না। এই কারণে আমাদের অ্যাসিডিটি হতে পারে। আবার কখনো কখনো ব্যাকটেরিয়া জনিত কারণেও আমাদের অ্যাসিডিটি হতে পারে। তাহলে এইগুলো আমরা সাধারণত দেখতে পেলাম যে এই কারণে আমাদের মানব দেহে অ্যাসিডিটি হতে পারে। আর সেই কারণে এবার দেখি যে কি কি কাজ করলে আমরা আমাদের এই মানব জীবনে আমরা অ্যাসিডিটি থেকে মুক্ত পেতে পারি বা রেহাই পেতে পারি, সেটা আমরা একটু আলোচনা করি। যেমন আমরা এখানে দুটো পয়েন্ট রেখেছি, তার ভিতরে যেসব খাদ্যদ্রব্য বা পানীয় খাবারের কারণে অ্যাসিডিটি হয় সেগুলো অতিরিক্ত গ্রহণ না করে পরিমিত পরিমাণে যদি আমরা গ্রহণ করি, অবশ্যই আমরা ওই খাদ্য খাওয়া থেকে বিরত থাকবো। তাহলে অবশ্যই আমরা কি অ্যাসিডিটি থেকে রেহাই পাবো। তারপরে আছে এমন কিছু খাদ্যদ্রব্য আছে যেগুলো কিছুটা খাদ্যধর্মী এবং অ্যাসিডিটি নিষ্ক্রিয় করতে পারে। এসব খাদ্য গ্রহণ করে আমরা অ্যাসিডিটির হাত থেকে রক্ষা পেতে পারি। এসব খাদ্যের মধ্যে আমাদের কি কি রয়েছে, সেগুলো হলো বেশিরভাগ আমরা চর্বি জাতীয় খাদ্য খেলে আমাদের অ্যাসিডিটির ভাগটা বেড়ে যায়। তো সে কারণে আমরা দেখব যে কোন কোন খাবারগুলো খেলে আমরা এই অ্যাসিডিটি থেকে মুক্ত পেতে পারি। যেমন বেশি করে শাকসবজি খেতে হবে। এই শাকসবজির ভিতরে আছে ব্রকলি, পুঁইশাক, গাজর, সিম, বিট, লেটুস পাতা, মাশরুম, ভুট্টা, আলু, ফুলকপি ইত্যাদি। এগুলো যদি এই শাকসবজিগুলো আমরা নিয়মিতভাবে খেয়ে থাকি বা খেতে পারি তাহলে অবশ্যই আমাদের এই পাকস্থলীতে অ্যাসিডিটির হাত থেকে আমরা রেহাই পেতে পারবো। তারপরে আমরা বলতে পারি আরো কিছু খাবার আছে যেগুলো খাবার খেলেও আমাদের আমরা অবশ্যই এই অ্যাসিডিটি থেকে রেহাই পেতে পারি। সেগুলো হলো যে নানা রকমের বাদাম, তারপরে হার্বাল চা, সবুজ চা, আদা চা খেয়েও অতিরিক্ত অ্যাসিডিটি আমরা কমাতে পারি। তাহলে আমরা অ্যাসিডিটি সম্পর্কে আমরা একটু জানতে পারলাম। আমরা যদি এই ছাত্র বয়স বা শিক্ষার্থীর জীবনেই অর্থাৎ শিক্ষা জীবনেই আমরা যদি এই খাদ্যগুলো ভালো করে নিয়ম মাফিক মেনে চলি তাহলে অবশ্যই দেখতে পাবো আমি। আর নিয়মিত বিশেষ করে খাওয়াটা যদি সময় মতো
4 ঘন্টা স্টোমাক অর্থাৎ পাকস্থলীতে আমাদের থাকা যাবে না। 4 ঘন্টা পর পর যদি আমি সামান্য কিছু করে খেয়ে থাকি বা শূন্য থাকবে না পাকস্থলী, অবশ্যই এরকম নিয়ম মাফিক যদি আমরা সময় মতো খাই তাহলে অবশ্যই কিন্তু আমরা বিশেষ করে আমরা অ্যাসিডিটি থেকে মুক্তি পাবো বা রেহাই পাবো। এবার আসছে আমাদের পরবর্তী যে পাটের যে অংশটা রয়েছে সেটা হলো ক্ষার। ক্ষারটা আমরা দেখি, ক্ষারের সংজ্ঞাটা আমরা দিই যে ক্ষারটা হলো ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রক্সাইড যৌগ যেটা পানিতে দ্রবণীয়, তাদেরকে আমরা ক্ষার বলবো। আর যে কোনো ক্ষারে অবশ্যই হাইড্রক্সাইড যৌগমূলক থাকবে এবং পানিতে দ্রবীভূত হয়ে যাবে, অর্থাৎ পানিতে দ্রবণীয়, পানির সাথে যেটা মিশে যায় এক কথায় সেই রকম জাতীয় হাইড্রক্সাইডকে আমরা বলবো কি, আমরা অবশ্যই ক্ষার বলবো। যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। আমরা দেখি এর সংকেতগুলো আমি একটু লিখে দিই তোমাদের। যেমন সংকেতগুলো আমাদের পরীক্ষায় টিকে আসে অনেক সময়। প্রথম বলা আছে সোডিয়াম হাইড্রক্সাইড, তো সোডিয়াম হাইড্রক্সাইডটা লিখতে হবে Na তে সোডিয়াম হাইড্রক্সাইড ও এইচ মূলককে বলা হয় হাইড্রক্সাইড। এরপরে আছে একটা সংকেত গেল, তারপরে পটাশিয়াম হাইড্রক্সাইড, দ্বিতীয়টা পটাশিয়াম হাইড্রক্সাইড KOH, NaOH আর KOH। আরেকটা কি আছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4 অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড OH। তাহলে এই ক্ষার সম্পর্কে তোমাদের একটি ছোট্ট সংজ্ঞানের ব্যাপক আলোচনা আছে তোমাদের বইতে। এত ব্যাপক আলোচনা নেই সায়েন্সের বইতে, যারা বিজ্ঞান পড়ে, বিজ্ঞান বিভাগে পড়ে তাদের কিন্তু বেশ আলোচনা আছে এই তোমাদের অম্ল, তবে ক্ষার, ক্ষারক, লবণ সম্পর্কে অনেক ধারণা দেওয়া আছে, কিন্তু তোমাদের মানবিক বা বাণিজ্য বিভাগে অতটা আলোচনা নেই। সেই জন্য আমি তোমাদের বেশি কিছু আলোচনা রাখিনি, অল্প আলোচনা রেখেছি। আর বাকি যতটুকু আছে তোমরা বই থেকে আরেকটু দেখে নিও, আরো পাবে। তো যাই হোক এ গেল। তারপরে ক্ষার এর কি কি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। সেই বৈশিষ্ট্য হলো ক্ষার হলো অবশ্যই ওই সংজ্ঞার ভিতরে আমরা পেয়েছি, ক্ষার অবশ্যই পানিতে দ্রবণীয়, ক্ষার জলীয় দ্রবণে হাইড্রক্সাইড উৎপন্ন করে, যা লিটমাস কাগজের পরীক্ষা আছে আমাদের, যে কোনটা অম্লীয়, কোনটা ক্ষারীয়, কোনটা লবণ, এটা কিন্তু আমরা বিশেষ করে লিটমাস কাগজ দিয়ে পরীক্ষা করে থাকি। আর লিটমাস কাগজের যেমন অ্যাসিডের ধর্ম হলো নীল লিটমাসকে লাল করে, আর ক্ষার বা ক্ষারকের ধর্ম হলো লাল লিটমাসকে নীল করে, উল্টোটা। তাই লাল লিটমাসকে নীল করে, আর ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করে লবণ ও পানি তৈরি করে। আবার ক্ষারের জলীয় দ্রবণ বিদ্যুৎ প্রবাহী, অর্থাৎ এর ভিতর দিয়ে ক্ষারের যে জলীয় দ্রবণ সেই জলীয় দ্রবণের ভিতরের দিকে বিদ্যুৎ পরিবহন করতে পারে, অর্থাৎ বিদ্যুৎ চলাচল করতে পারে। আর তারপরে ক্ষারের জলীয় দ্রবণ সাবানের ন্যায় পিচ্ছিল, যেমন সাবান হাত দিলে আমরা পিচ্ছিল দেখতে পাই বা পিচ্ছিল ভাব আসে, সেই ভাবটা কিন্তু ক্ষারের ভিতরে আছে। হ্যাঁ, যেমন ক্ষারের একটা বিশেষ অংশ কিন্তু অবশ্যই সাবান। এবার আসছে ক্ষারক। ক্ষারকটা কি? ক্ষারের সাথে কিছুটা মিল আছে। যেমন আমরা দেখতে পাই ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রক্সাইড, ওখানে যেমন শুধুমাত্র হাইড্রক্সাইড ছিল, আর এখানে অবশ্যই সেখানে অক্সাইডও থাকবে। যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, এটা সোডিয়াম অক্সাইড, অর্থাৎ হাইড্রক্সাইড অক্সাইড উভয় মিলে তোমার অবশ্যই কি হাইড্রক্সাইড, যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে আমরা বলবো কি ক্ষারক। তো ক্ষারকের সঙ্গে আমরা যে একটা দিই, যেমন ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটা কি, এটা অবশ্যই একটা ক্ষারক। তারপরে এই যে সোডিয়াম হাইড্রক্সাইড দিয়েছিলাম, এটাও ক্ষারক। আবার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এটা একটা ক্ষারক। আর একটা লিখে দিই, যেমন ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়ামের যোজনী 2, তাই পাশে 2 এসে গেল, অর্থাৎ এর যোজনী দিলাম, এর যোজনী দিলাম, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তাহলে এগুলো সব হলো কি অবশ্যই ক্ষারক। তাহলে ক্ষারক আমরা এখানে যে কথাটা বলেছিলাম যে ক্ষারকের তৈরিটা অর্থাৎ প্রস্তুতটা উৎপন্ন হয় যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।
তাহলে এটা বিক্রিয়া করে আমরা একটু দেখাই, যেমন ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা অ্যাসিড লাগিয়ে দিলাম, এটা বিক্রিয়া করে কি তৈরি করে, ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে, আর তাকে সেই বৈশিষ্ট্যটা কি, বৈশিষ্ট্য হলো অনেকটা ক্ষারকের মতোই, যেমন সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না বা দ্রবণীয় নয়। ক্ষারক জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন দেয়, ক্ষারক ও অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, যেটা দেখালাম। আর ক্ষারক লাল লিটমাসকে নীল করে, ওই ক্ষারের মতোই ধর্ম। আর ক্ষারকের জলীয় দ্রবণ এটাও পিচ্ছিল। তাহলে আমরা ক্ষার আর ক্ষারক সম্পর্কে জানলাম। এবার পরবর্তী যে ধাপটা আমরা দেখতে পাবো, সেই ধাপে আমরা লবণ সম্পর্কে একটু ধারণা নেব। তাহলে এবার লবণ সম্পর্কে আমাদের একটা ধারণা নেই। লবণ হলো, লবণকে আমরা দেখি সংজ্ঞায়িত করব। তার আগে আমি এটা পরিষ্কার করে দিই। হ্যাঁ, লবণকে সংজ্ঞায়িত করতে গেলে আমরা ঠিক যে অ্যাসিড পড়েছি, আমরা সেই অ্যাসিডের সাথে সম্পর্ক রেখে বা সংজ্ঞার যে অংশ থাকে সেই অংশ সাপেক্ষে আমরা বলতে পারি যে কোনো অ্যাসিডের প্রতিস্থাপনে হাইড্রোজেন পরমাণুকে কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল ধনাত্মক যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করে যে যৌগ উৎপন্ন করে তাকে আমরা লবণ বলি। তাহলে আমরা একটা বিক্রিয়াটা আমি দেখাই এখানে আর একটু, যেমন জিঙ্ক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড তৈরি করে প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তাহলে এটা জিঙ্ক, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই জিঙ্কের সাথে ক্লোরিন বিক্রিয়া করলে জিঙ্ক ক্লোরাইড তৈরি করলো আর হাইড্রোজেন একা হয়ে গেল। তাহলে আমরা এই যে উৎপন্ন পদার্থ, যৌগিক পদার্থ হাইড্রোজেন বাদে, সেটা হলো আমাদের একটা লবণ। আচ্ছা, লবণকে আমরা অন্যভাবে আরেকটা সংজ্ঞায়িত করতে পারি, যেটা লবণের সংজ্ঞা সাপেক্ষে যে অ্যাসিডের সাথে যদি ক্ষারকের বিক্রিয়া ঘটে তাহলে আমরা যে যৌগিক পদার্থগুলো বা যে পদার্থ তৈরি হয় তার ভিতরে অবশ্যই একটা লবণ তৈরি হয়। যেমন অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে যে নিরপেক্ষ পদার্থ তৈরি হয় সেটা হলো কি, এটা অবশ্যই লবণ। এই বিক্রিয়াটা তোমাদের দেখাই, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড অবশ্যই হলে ক্ষারক, তার সাথে আমরা বিক্রিয়া করব হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে যেটা সোডিয়াম ক্লোরাইড আর কি তৈরি করলো, আর এই হাইড্রক্সিল আয়ন আর হাইড্রোজেন বিক্রিয়া করে পানি তৈরি করে। অর্থাৎ যে খাদ্য লবণ আমরা খেয়ে থাকি সেই খাদ্য লবণ এখানে প্রস্তুত হয়ে যাবে। এটাও একটা লবণ, কিন্তু এটা আমরা যেটা খেয়ে থাকি খাদ্য লবণ। খাদ্য লবণের সংকেত হলো NaCl, মনে থাকবে NaCl। এবার লবণের কি বৈশিষ্ট্য দেখতে পাই আমরা, সেটা আমরা একটু দেখি। লবণের বৈশিষ্ট্য হলো, লবণ হচ্ছে অ্যাসিড বা ক্ষারকের উভয় নিরপেক্ষ। নিরপেক্ষ বলতে কি বোঝায়? নিরপেক্ষ বলতে বোঝায় যে লিটমাস কাগজটা আমি লাল বা নীল যে পেপারে দিই না কেন সেই পেপারটার কোনো রং পরিবর্তন হবে না, আর এই অবস্থাকে বলা হয় কি, নিরপেক্ষ। লাল লিটমাস যদি আমি
লবণের সাথে লবণের সংস্পর্শে নিয়ে আসি, তাহলে সেটা লাল লালই থেকে যাবে। আবার যদি নীল লিটমাস নিয়ে আসি, সেই নীল লিটমাসটাও কি হবে, নীলই থেকে যাবে। এই অবস্থাকে আমরা বলবো কি, যে সেটা নিরপেক্ষ। তাই বলছি আমরা যে লবণ হচ্ছে অ্যাসিড বা ক্ষারক নিরপেক্ষ। অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় লবণ উৎপন্ন করে, এটা আমরা শিখলাম। লবণের ধনাত্মক ও ঋণাত্মক কি আয়নের সক্রিয়তা অনুসারে তাদের প্রতিস্থাপন বিক্রিয়া অনুষ্ঠিত হয়। এটা তোমরা জাস্ট জেনে রাখো, এটা ব্যাখ্যা প্রয়োজন নেই। ব্যাখ্যা দিতে গেলে অনেক সায়েন্সের কথা নিয়ে আসতে হয়, সেটা দরকার নেই। আমরা একটু জেনে রাখবো, লবণ সাধারণত স্ফটিকাকার হয়। কি স্ফটিকাকার মানে কি, যেটা কঠিন। আর কঠিনের একটা কঠিন পদার্থের অনেকগুলি যদি পৃষ্ঠ থাকে, তাহলে সেই অবস্থাকে আমরা বলি কি, স্ফটিকাকার। তাহলে স্ফটিকাকারে আমরা লবণকে দেখতে পাই। লবণ সাধারণত আয়নিক হয়, তবে নন আয়নিকও লবণ আছে। এবার আমরা লবণের ব্যবহারটা দেখি। লবণের ব্যবহার অনেক, এত ব্যবহার রয়েছে। আমরা তার ভিতরে সীমিত কয়েকটা ব্যবহার আমি তোমাদের সামনে আলোচনা রাখি। সেই আলোচনা লবণের ব্যবহার কথা সবার আগে আমাদের খাবার লবণের কথা চলে আসে। যে লবণ আমাদের খাদ্যের স্বাদ বাড়িয়ে খাওয়ার উপযোগী করে তোলে, তা হলো সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণ। একে অনেক সময় আমরা টেবিল লবণও বলে থাকি। আচ্ছা, বা টেবিল লবণ নামে পরিচিত। তরকারি ছাড়াও আরো অনেক খাবারে, যেমন আচার, চানাচুর, পাউরুটি ইত্যাদিতে খাবার লবণ ব্যবহার করা হয়। খাবারের স্বাদ বৃদ্ধির জন্য সোডিয়াম আরেকটা লবণ ব্যবহার করা হয়, গ্লুটামেট ব্যবহার করা হয়। সেই গ্লুটামেট এর কোন কোন জায়গায় ব্যবহার করা হয় সেটা তোমার জানলাম। আর তার আরেকটা নাম হলো টেস্টিং সল্ট, যেটাকে বলা হয় টেস্টিং সল্ট। খাদ্যকে কি করে, স্বাদে রূপান্তরিত করে, তাই সেজন্য বলা হয় টেস্টিং সল্ট নামে পরিচিত। আবার কাপড় কাচার যে সাবান ব্যবহার করি, তা মূলত সোডিয়াম স্টিয়ারেট। এই সোডিয়াম স্টিয়ারেটের সংকেতটা তোমাদের বলি। তোমাদের সোডিয়াম স্টিয়ারেট অর্থাৎ সাবানের সংকেত, সেটা হলো কি, C17, H35, COO, Na। অর্থাৎ এটিকে সোডিয়াম বলা হয়, আর এটিকে এক কথায় বলা হয় স্টিয়ারেট, অর্থাৎ সোডিয়াম স্টিয়ারেট। অর্থাৎ যে সাবান আমরা ব্যবহার করি, সেই সাবানের সংকেত হলো সোডিয়াম স্টিয়ারেট। কাপড় কাচার সোডা হিসেবে যে সোডিয়াম কার্বনেট ব্যবহার করি, তাও হলো, অর্থাৎ যেটা আমরা কি বলি সোডা, যেটার অপর নাম হলো সোডিয়াম কার্বনেট, NaCO3। এই কার্বনেটের যোজনে 2, তাই 2, এই সোডিয়ামের 1, অর্থাৎ সোডিয়াম কার্বনেট। তাহলে এটা কাপড় কাচার কি সোডা হিসাবে ব্যবহার করে থাকি, তাও একটা লবণ। আবার জীবাণুনাশক হিসাবে যে তুঁতে ব্যবহার করে থাকি, যে তুঁতে আমরা অনেক সময় বইয়ের মলার তৈরি করার সময় আটা ব্যবহার করি, অনেক কাজে আমরা তুঁতে ব্যবহার করি। সেই তুঁতের অপর নাম হলো কপার সালফেট, বা সংকেত রাসায়নিক নাম হলো CuSO4। এর দুটো 2, এর দুটো 2, কপার সালফেট অর্থাৎ তুঁতে। তাহলে এবার আরেকটা কাজে আমরা দেখতে পাই যে কি, এটা দৈনন্দিন জীবনে আমরা খাদ্য হিসাবে যেগুলো ব্যবহার করি সে সম্পর্কে আলোচনা করি। কিন্তু কৃষি কাজেও আমাদের যে লবণ ব্যবহার হয় সে সম্পর্কে একটু আমরা আলোচনা রেখেছি। দেখি, মাটির অ্যাসিডিটি নিষ্ক্রিয় করার জন্য আমরা যে চুনাপাথর ব্যবহার করি, এই চুনাপাথর একটা লবণ। মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করে থাকি, তার বেশিরভাগই হলো লবণ। যেমন কোনগুলো ব্যবহার করা হয়, সোডিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, পটাশিয়াম নাইট্রেট। আমি তোমাদের এই সংকেতগুলোর সম্পর্কে একটু বলে দিই। যেমন কি, অ্যামোনিয়াম নাইট্রেট,
NH অ্যামোনিয়াম NH4 আর নাইট্রেট হলো NO3 অ্যামোনিয়াম নাইট্রেট। এটা একটা লবণ অ্যামোনিয়াম ফসফেট NH4 PO4 ফসফেটের হলো PO4 ফসফেটের যোজনী হলো 3 তাই এর যোজনী 1 এর যোজনী 3 অর্থাৎ অ্যামোনিয়াম ফসফেট। তারপরে পটাশিয়াম নাইট্রেট পটাশিয়াম হলো K অর্থাৎ পটাশিয়াম আর নাইট্রেট NO3 অর্থাৎ পটাশিয়াম নাইট্রেট। এগুলো আমাদের কি কৃষিতে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসি আমরা আরেকটা জায়গায়, সেটা হলো শিল্প কলকারখানায়। শিল্প কলকারখানায় আমাদের অনেক কাজে কি এই লবণের ব্যবহার হয়ে থাকে এবং সেখানে আমি কয়েকটা সীমিত আলোচনা রেখেছি। তোমরা এর বিষয়ে পড়লে আরো ব্যাপক আকারে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করলে আরো বেশি করে জানতে পারবে। আমি অল্প একটু আলোচনা রেখেছি। সে আলোচনা হলো শিল্প কারখানায় নানা কাজে আমরা কি লবণ ব্যবহার করে থাকি, যেমন চামড়া শিল্পে চামড়ার ট্যানিং করতে, তারপরে মাখন ও পনিরের শিল্প উৎপাদনে, তারপরে কাপড় কাচা সোডা তৈরিতে, সোডিয়াম হাইড্রোক্সাইডের তড়িৎ বিশ্লেষণ কাজে খাবার লবণ ব্যবহার হয়। যে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ সেটা ব্যবহার হয়ে থাকে। আর কি হয়, টেক্সটাইল বা রং তৈরির কারখানায় রং ফিক্স করার জন্য লবণের প্রয়োজন হয়। আবার ঔষধ কারখানায় যেটা আমরা দেখতে পাই যে আমরা যে ওষুধ খেয়ে থাকি সেই ওষুধের ভিতরেও আমাদের লবণের ব্যবহার হয়ে গেছে। সেই লবণের ব্যবহারের ভিতরে যেমন স্যালাইন এবং অন্যান্য ঔষধ তৈরিতেও আমাদের এই লবণের ব্যবহার হয়ে থাকে। তারপরে এবার সর্বশেষ যে আমরা লবণ ব্যবহার করে থাকি, সেই লবণের আমরা সত্য কথায় উপসংহারে আসতে পারি। সেই উপসংহারটা হলো কি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কৃষিতে শিল্প কলকারখানায় লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই হলো আজকের আলোচনা। আজকের আলোচনার ভিতরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানিও। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হলে সেদিন তোমাদের সে বিষয়ে আলোচনা করে দেব। আর সর্বোপরি আমরা এই করোনাকালীন সময়ে আমরা সবাই নিরাপদ দূরত্বে চলাচল করি, আমরা সবাই মাস্ক ব্যবহার করি, সবাই আমরা ভালো থাকি। সবাইকে ধন্যবাদ।